একের পর এক ইতিবাচক উদ্যোগে প্রশংসা কুড়াচ্ছে ইউনূস সরকার। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তাই ৬ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণার পর সবাই বলেছিল, ইন ডক্টর ইউনূস উই ট্রাস্ট। ইউনূস নেতৃত্বাধীন সরকারে অন্তর্ভুক্ত হন একাধিক সফল ও জনপ্রিয় সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ অভ্যুত্থানের অগ্রভাগের নেতৃবৃন্দ, যাদের প্রতি দেশের ছাত্র সমাজ ও সাধারণ মানুষের আস্থা ছিল দৃঢ়। তবে ৭ মাসের পথ চলার পর এ সরকারের সাফল্য ও ব্যর্থতা নিয়ে এখন সমাজের সর্বস্তরে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। জন্মলগ্ন থেকেই সরকারকে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা করতে হয়েছে। তবুও গুরুত্বপূর্ণ অনেক খাতে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পেরেছে এ সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রায় $৪ বিলিয়ন বৃদ্ধি পেয়ে এটি ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে ২০২৫ সালের মার্চ মাসে প্রথম ২৬ দিনে রেকর্ড $৩.29 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে এই প্রবাহ অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার খাদ্যপণ্যে ১২% ভর্তুকি বাড়িয়ে ভর্তুকির মোট পরিমাণ ৮,১০০ কোটি টাকায় উন্নীত করেছে। এর ফলে বাজার মূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমান প্রভাব পড়েছে। চলতি বছরের রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল ও সহনশীল ছিল। সরকার ভোজ্য তেল, চিনি, ছোলা, খেজুর ইত্যাদি আমদানিতে শুল্ক হ্রাস এবং টিসিবির মাধ্যমে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে। ফলে চাল, ডাল, ডিম, আটা ইত্যাদি পণ্যের দাম কমে আসে। যদিও কিছু পণ্যের দাম কিছুটা বেড়েছে, সামগ্রিকভাবে বাজারে স্থিতিশীলতা ছিল সরকারের কার্যকর ব্যবস্থাপনার পরিচায়ক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে $২৫.৪৪ বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর অনুযায়ী এই সংখ্যা $২০.29 বিলিয়ন। মার্চ মাসে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির কারণে রিজার্ভে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। যদিও ৯ মার্চ $১.৭৫ বিলিয়ন আমদানি বিল পরিশোধের ফলে রিজার্ভ সাময়িকভাবে ২৫ বিলিয়নের নিচে নেমে যায়। ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দেয়। এর জবাবে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি কূটনৈতিক চিঠি পাঠান, যেখানে তিনি ৩ মাসের জন্য শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানান এবং বাংলাদেশের পক্ষ থেকে যৌক্তিক প্রস্তাব তুলে ধরেন। পুরো বিশ্বজুড়ে আলোচনা সমালোচনার মুখে আপাতত স্থগিত হয়েছে মার্কিন শুল্ক নীতি। পাশাপাশি বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, তুলা, গম, ভুট্টা ও সয়াবিন আমদানির চুক্তি করে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ভারসাম্য আনার পদক্ষেপ নেওয়া হয়। এই উদ্যোগ বাণিজ্য কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৫ সালের মার্চে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনূস বাংলাদেশের শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিশ্রুতি দেন। এই সংস্কারের লক্ষ্য হল শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং দেশে একটি টেকসই ও মানবিক শ্রম পরিবেশ গড়ে তোলা। আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ২০২৫ সালের মার্চে ডক্টর ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বেইজিংয়ে সাক্ষাৎ করেন। আলোচনায় পানি ব্যবস্থাপনার উন্নয়ন, দুর্যোগ মোকাবেলা ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো উঠে আসে। ইউনূস বাংলাদেশের জন্য চীনের সহায়তায় একটি ৫০ বছরের জল ব্যবস্থাপনা মাস্টার প্ল্যান তৈরির প্রস্তাব দেন, যা ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৪ সালের আগস্টে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার জামাত ইসলামের উপর পূর্ববর্তী সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
রাজনৈতিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে দেশের সব রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে। এ পদক্ষেপ গণতান্ত্রিক প্রক্রিয়াকে অধিকতর ব্যাপক ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা করবে।